স্যার কি একটা প্রফেশনাল ফর্মালিটি তো থেকেই যায়, তাই না? কথা মারপ্যাচের জন্য সবাই অর্জুন সিনহার নাম করে আসতে দেখছি তুমি। আমি জানতাম স্যার, আমি জানতাম আপনি এরকম একটা কিছু আজ বলতে পারেন, আর তাই প্রিপেয়ার্ড হয়ে এসেছিলাম। আমার দুটো রিকোয়েস্ট আছে জাস্ট। ফাইন, বলো। প্রথমত, এই কেসটা আমি লড়তে চাই, আর দ্বিতীয়ত, যেহেতু আমার হাজব্যান্ডের হয়ে আমি এই কেসটা লড়ছি, আপনি তো আমার সিনিয়র হিসেবে সব রকম সাহায্য আমি আপনার থেকে আশা করব স্যার। রিকোয়েস্ট আমার, এখন ডিসিশন আপনার। হ্যাঁ, স্যার নর্মালি আমি অ্যাডভান্স নিই, তবে এক্ষেত্রে নেব না। ও, তার মানে আগে জার্নিটা কমপ্লিট হোক, তারপর হয়ে যাবে। স্যার থ্যাংক ইউ। অলরাইট। তুমি এভাবে টুইমাকে কথা শোনাতে পারো না অপর্ণা। বাড়িতে যা যা ঘটনা ঘটেছে তাতে টুইমার এই ধরনের ভাবনার মধ্যে তো কোনো ভুল নেই। এই কথা তুমি বলছো দিদিভাই? বলছি কারণ আমাকে এই কথাগুলো ভাবতে তোমরাই বাধ্য করেছো। দেখো অপর্ণা, মোহনা তোমার জন্য যা যা করেছে তা নিয়ে আমার বলার কিছু নেই। তাই বলে ময়ূকের বিনিময়ে? দিদিভাই খুব অবাক লাগছে না অপর্ণা? আজ যদি এই ঘটনাগুলো তোমার সাথে ঘটতো তাহলে তুমি কি একই কথা বলতে? কি লাভ? অযথা নিজেকে কষ্ট দিচ্ছ কেন? মানে তুমি ও বাড়ি থেকে বেরিয়ে এসে কি বোঝাতে চাইছো? যারা সন্দীপের সাথে এসব ঘটনা ঘটালো তাদের সাথে তুমি নেই? আমি তোমার ভাবনাটা বুঝি দিদিভাই, কিন্তু তুমি কি করে আমাকে আর মোহনাকে ভুল বুঝছো সেটা মানতে পারছি না। অপর্ণা, আমার যার কেউ নেই গো, কেউ নেই আমার। মা আর ভাইদের নিয়েই আমার বেঁচে থাকা। ভগবান আমার কপালে সেটুকু শান্তিও দেবেন না বোধ হয়। দিদিভাই তবে কি? অপর্ণা, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তোমরা সবাই মিলে মিশে থাকো। তোমরা ভালো থাকলে আমার খুব শান্তি, আমার খুব ভালো লাগবে, বিশ্বাস করো। আজ মনে হচ্ছে আমি তোমাকে বুঝতে পারছি দিদিভাই। তুমি বুঝবে না অপর্ণা, আমার ভেতরটা যে চলে যাচ্ছে, কি ভীষণ কষ্ট হচ্ছে আমার ভেতরে, কাউকে বোঝাতে পারছি না। তুমি বুঝবে না অপর্ণা, তুমি বুঝবে না। এত উতলা হয় না দিদিভাই। শুধু ময়ূক কেন, এই সংসারের প্রত্যেকটা মানুষকে আমি খুব ভালোবাসি। তাই তারা মুখে না বললেও তাদের সকলের মনের না বলা কথা আমি খুব সহজে বুঝতে পারি। তুমি ভেবো না দিদিভাই, আমরা সবাই তোমার পাশে আছি। আজকেও আবার লেট হয়ে গেল। কোন দিন দেখবে মিসেস পাকরাশি আমাকে বলবে তোমার যদি এত সমস্যা থাকে সেসব শুনে তো আর আমার এনজিও চলবে না, তুমি বরং বাড়িতেই থাকো, বুঝলে? নাটকটা খুব ভালোই রক্ত করেছো দেখছি। ওমা, তুমি জানো না এটা তো মেয়েরা জন্মসূত্রে পায়। তাই তার আবার মানেটা কি? সর্বনাশ! তোমাকে যদি আমি এসব বোঝাতে যাই না, আজকে আমার অফিস যাওয়াটাই গেল। উফ, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে আমি রাস্তায় যেতে যেতে সব বলবো। কি গো, সত্যি
কুড়ে বটে একটা। তাড়াতাড়ি রেডি হয়ে নাও না। আরে বাবা, আমি তো স্বাধীন ব্যবসাদার নাকি? মানে? মানে খুব সিম্পল। আমি একটু নিজের প্রয়োজন মতন সময়টা ওলটপালট করে নিয়ে যখন ইচ্ছে দোকানে যাবো, ব্যাস। যত সব ঢং। অবশ্য যারা অন্যদের হুকুমের কি কি বললে? থামলে কেন? বলো 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 না, বলো। গোলাম, যারা অন্যদের হুকুমের গোলাম, তাদের তো অন্যদের হুকুম অনুযায়ী অফিসে যেতে হয়, এবার তাদের হুকুম অনুযায়ী ছুটি পেতে হয়, তাই আর কি বলছো। তুমি না উফ। এই যে, না মানে তুই ভাই না ভিলেন কি বলতো? হ্যাঁ, এই এই, তুমি ওকে ভিলেন বলছো কেন? ও হচ্ছে আমার দেওর লক্ষণ। হ্যাঁ, দেওয়ার লক্ষণ। রাবণ, রাবণ। কি হলো? তুই বাকি বৌদির সাথে অফিস যা? মানে কি, তোর বৌদি কি কচি খুকি নাকি অফিসের পথ চেনে না? হঠাৎ তোর অফিস যেতে যাবো কেন? এই সত্যি তো, ও আমার সাথে যাবে কেন? আমি একাই যেতে পারবো। ওই তো বড় রাস্তা থেকে আমি অটো নিয়ে নেব। আচ্ছা, এই তোর মাথা, সুজন, তোর মাথায় কি গন্ডগোল হয়েছে? আর রোজ রোজ তোর বৌদিকে অফিস নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না কি বলতো? আমার তো একটা দায়িত্ব আছে, একটা দোকান আছে, লোকজন আছে, মার্কেটে যেতে হয়। কি হয়েছে হয়েছে হয়েছে। আর সুজন, আমি তো জানি আমার দেওর খুব স্মার্ট। তাহলে তুমি বলো তো, কালকের ওই ব্যাপারটা নিয়ে তুমি এত চিন্তিত কেন? আচ্ছা আচ্ছা, সত্যি রে, ওটা তো একটা নাটক ছিল, একটা মজার ব্যাপার ছিল। তুই আজকাল প্রত্যেকটা ব্যাপারে এত সেনসিটিভ হচ্ছিস কেন বুঝতে পারি না আমি। আচ্ছা, এই তুমি ওকে ওইভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? ও আমার জন্য কত ভাবে বলো। ভাবে বলো, ইদানিং একটু বেশি ভাবছে, এটাই প্রবলেম। কি? আরে আরে সুজন, সুজন, এই ছেলেটা মানে কি করবো আমি? কি করবো, কি করবো? আমি কেন কাউকে কনভিন্স করাতে পারছি না? কেন? ইরফানদাটাও আমার কথা শুনছে না, বুঝতে চায় না। জানুরের 10টা হাত অল টাইম বাইরে অ্যাক্টিভ থাকে। মিজানুর, ও কিভাবে বেরোচ্ছে? লকআপ থেকে বেরোচ্ছেটা কি করে? ও সবকিছু করতে পারে, সবকিছু। বৌদি আর মুস্কানকে একা বাড়ির বাইরে বেরোতে দেওয়া যাবে না। আমি না কিছু বুঝতে পারছি না, জানো তো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ছেলেটার কি হলো বলো তো? ছোট খাটো ব্যাপারে এতটা কেন রিয়াক্ট করছে? সত্যি সুজনটা দুদিন ধরে কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে। এই আমার যেন তো খুব চিন্তা হচ্ছে। না না, কি যে হলো কিছুই তো বুঝতে পারছি না। আমি পুরোটাই বুঝতে পারছি, কিন্তু মিজানুরের নাম শুনলে এই বাড়ির প্রত্যেকে ঘাবড়ে যাবে। এই ইরফান, আরে এই ছেলে, তুই কিছু বলবি তো নাকি? আচ্ছা, আমার ভাইটা মুখ চুন করে ঘর থেকে বেরিয়ে গেল, এগুলো ভালো লাগে তুই বলতো? দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। বাজে দেবো। আচ্ছা ভাব, এই সব না তোমাদের জন্য হয়েছে, জানো তো, সব তোমাদের জন্য হয়েছে। আচ্ছা, তোমার কি বুদ্ধি শুদ্ধি হবে না আর? আমি কি করলাম গো? তুমি তো নাটের গুরু নিত্যানন্দ। আমি? আগে হ্যাঁ, তুমি। ওই নাটকগুলো করার কি দরকার ছিল? এখন তো ছেলেটা ঘাবড়ে টাবড়ে গিয়ে নিজে কি করছে নিজেই বুঝতে পারছে না। আচ্ছা তুই কেন বলতো শুধুমুধু ভাবিকে এত দোষারোপ করছিস? যদি দোষারোপ করতে হয় যা গিয়ে মুস্কানকে গিয়ে বল, সমস্ত প্ল্যান ওরই ছিল।
একে তো টেনশনে মরছি, না জানি কালকে কোর্টে কি হবে। হ্যাঁ রে ইরফান, তুই ঠিকই বলেছিস রে। কালকের কেসটা বড্ড জটিল। যদি কিছু এদিক ওদিক হয়ে যায় তাহলে হ্যাঁ তাহলে অপুটার কি? সব ঠিক হয়ে যাবে, মোহনা কাল সব সামনে নেবে। এতদিনে তুমি নিশ্চয়ই সত্য মিথ্যা ঠিক ভুল আলো অন্ধকার চিনতে পারছো ময়ূক। সংসারের প্রথম কথা কিন্তু ভালোবাসা, বিশ্বাস। এই বিশ্বাস যেমন রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠিয়েছিল, ভরতের মতো একজন ভাইও কিন্তু দিয়েছিল। আর তাই জন্যই রামচন্দ্র তার প্রাপ্য সবকিছু ফিরে পেয়েছিল। মোহনা, আজ আর এইসব কথা ভালো লাগছে না। কিন্তু আমাকে যে বলতেই হবে ময়ূক, তুমি এতদিন চন্দনবাবুর কথা শুনে অনেক ভুল করেছো। আর না, অজান্তে তুমি অনেক অপরাধের কারণ হয়েছো ময়ূক। প্লিজ আর না। আমি জানি, আমি তো বুঝতে পেরেছি এইটা কি হলো মিসেস অপর্ণা দেবনাথের চক্রান্ত। নাহলে স্যার জাস্ট একবার ভাবুন, ওই মোমেন্টে কোর্টে ওই উকিল এলো কি করে, আর এলে ওই সমস্ত কাগজপত্র পেলো কোত্থেকে স্যার? একবার ভাবুন স্যার আপনি। ময়ূক, বাড়িতে সবাই তোমার প্রতীক্ষায় রয়েছে। সবাই তোমায় কতটা মিস করে, তোমায় কতটা ভালোবাসে আমি সেটা দেখছি নিজের চোখে। আর দাদা ভাই তো দিদি ভাইও খুব কষ্ট পাচ্ছে ময়ূক। প্লিজ ময়ূক, ওই চন্দনবাবুর কথা তুমি আর শোনো না। একটু কথা শুনে চলো, একটু ভরসা রাখো আমার ওপর। আমার জন্য হঠাৎ এত ভাবছো কেন মোহনা? মানে তেমন হলে এটাই না হয় আমার ঠিকানা হয়ে যাবে। এখনো এত অভিমান তোমার? একবার আমার দিকে তাকাও ময়ূক। আমার ওপর অভিমান করার সময় কিন্তু তুমি পরে অনেক পাবে। তখন তখন প্রাণ ভরে অভিমান করো, কিন্তু এখন লেটস বি প্র্যাকটিক্যাল ময়ূক, প্লিজ। আমি জানি না সুজন, ঠিক কিভাবে আমার তোর কাছে ক্ষমা চাওয়া উচিত। তাই তোর সামনে বলছি, আমায় ক্ষমা করে দে ভাই। সবকিছু আমার জন্যই হয় রে। দাদার এত বড় ক্ষতি হয়ে গেল আমার জন্য। আজকে তোর এই অবস্থা সব আমার জন্য। আমি এই সব কিছুর জন্য দায়ী, জানিস তো? কাকিমা, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি আমার কাছে আড়াল করে রাখলে, একটা কথাও আমাকে জানালে না। আর আমি কত বোকা জানো? আমি এখনো ভাবি যে আমি ছাড়া এ বাড়িতে কিচ্ছু হবে না। তোর পাখি, সব কি ভাবছিস তুই? এভাবে ভাবিস না লক্ষ্মী আমার। আচ্ছা একটা কথা আমার বল, ঠান্ডা মাথায় ভেবে বল, তখন যদি আমার জায়গায় তুই থাকতিস, তুই কি করতি? ঠিকই তো, তখন তোর উপর কত দায়িত্ব। হ্যাঁ, ওই সময় তোকে এরকম একটা খারাপ খবর দিয়ে মনটা খারাপ করে দেওয়ার কোনো মানে আছে বল? ওই একটা লোক কাকা, চন্দন, ওর জন্য আমাদের দুটো পরিবার একেবারে শেষ হয়ে গেল, শেষ করে দিল আমাদের দুটো পরিবারকে। এত অন্যায় করছে, এত অন্যায় করছে। ভগবান ওকে কোনো দিন ক্ষমা করবেন না। ভগবানের কথা জানি না কাকি, তবে আমি তোমায় কথা দিতে পারি, চন্দনকে ওর প্রাপ্য শাস্তি আমি দেবই।
যে সুজনকে কষ্ট দিয়েছে তাকে আমি শাস্তি দেবো না কাকিমা? শোন শোন শোন, কেসটা তো কালকে কোর্টে উঠছে, হ্যাঁ? ওখানে চন্দনও উপস্থিত থাকবে। তুই কি বলতে কি বলে বসবি, আবার নতুন করে বিপত্তি বাঁধবে। না না না, শোন শোন, আমার কথা শোন, মাথা ঠান্ডা কর। এই ছেলেবেলা থেকে দেখে এসছি যে তুই মানে মাথা গরম হলে তখন আর ব্যাস। তুমি যাই বলো কাকা, চন্দনকে আমি ছাড়বো না। যদি চন্দনকে শাস্তি না দিই তাহলে সুজনের মুখের সামনে দাঁড়াবো কি করে আমি? না না ওকে তুমি কিচ্ছু করবে না, এসব কোনো দরকার নেই। শোন না, সে দৃশ্যটা তুই দেখিসনি, আমি দেখেছি। আমি তো দেখেছি ছেলেটাকে আমার একেবারে কোনো দরকার নেই, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ছেড়ে দে ওদের, ছেড়ে দে। ওরা তো মানুষ না, ওরা পিশাচ। ছেড়ে দে। ঠিক বলেছে তোর কাকিমা, একদম ঠিক কথা বলেছে। আরে বাবা, সাপ মানুষকে কামড়ায় বলে কি মানুষও সাপকে কামড়াবে বল? হ্যাঁ? কামড়াবো না কাকা, তবে সাপটাকে মারবো, মেরে একদম শেষ করে দেবো। না না, এসব কি বলছিস তুই? হ্যাঁ, তুই না এই বাড়ির মেয়ে? হ্যাঁ, এত মাথা গরম করতে নেই। দেখো কি সব বলছে উল্টো পাল্টা। অপু, আমার দিকে তাকা। কিচ্ছু করবি না তুই, কিচ্ছু করবি না। ওরা খুব খারাপ অপু, ওরা পারে না, এমন কোনো কাজ নেই। তুই কিছু করলে ওরা যদি তোর সঙ্গে, না 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 না, লক্ষ্মী মামার কিচ্ছু করিস না, কিচ্ছু করিস না, তুই কিচ্ছু করিস না। সব করতে পারি স্যার, আমি সব করতে পারি, কিন্তু বিশ্বাস করুন আপনাকে এইভাবে কষ্ট পেতে দেখতে পারি না স্যার। থাক না চন্দন বাবু, কেন থাকবে স্যার, কেন থাকবে? আচ্ছা স্যার, আপনার প্রত্যেকটা কষ্টে আমি আপনার পাশে থাকিনি, আপনি বলুন? আপনার জন্য আমি নরক পর্যন্ত ঘুরে এসেছি স্যার। এখন শুধুমাত্র কয়েকটা লোক নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য আপনার আর আমার মাঝখানে একটা ভাঙন সৃষ্টি করার চেষ্টা করছে। খুব সাবধান স্যার, কিছু ভালো ভালো কথা বলে আপনার দাদা সৈকত দেবরায় আপনার বাবার সম্পত্তিটা হড়কে দেওয়ার চেষ্টা করছে। আরেকটা কথা স্যার, আপনার স্ত্রী মোহনা দেবী, সে অর্জুন সিনহার লোক, কিন্তু স্যার এই অর্জুন সিনহা কার লোক সেটা নিশ্চয়ই আপনাকে আলাদা করে বলে দিতে হবে না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কথায় বলে না স্যার? একবার ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখুন তো, চাল ওষুধের কেস তো সন্দীপ খেয়েছিল, হঠাৎ করে আপনার দাদা চাল ওষুধের কেসে আমায় ফাঁসালো কেন? বেশ করলো। হ্যাঁ স্যার, আপনার দাদা আমাকে জাল ওষুধের কেসে ফাঁসিয়ে বেশ করেছে, কিন্তু আমার কি হলো? আমি তো বেঁচে গেলাম স্যার। এসে গেলেন আপনি। আমার হাতটা ধরুন স্যার। স্যার ভাববেন না, আমি বলছি আমার হাতটা ধরুন, এই সিচুয়েশন থেকে একমাত্র আমিই আপনাকে বার করতে পারি স্যার। ধরুন ধরুন ধরুন, কি ভাবছেন স্যার? কাম অন, ধরুন আমার হাতটা, ধরুন। কাল তাহলে কোর্টেই দেখা হবে স্যার। আজকে আসি। কাল
জন্য সত্যি খুব ভাইটাল চন্দন বাবু।